দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনার নিরাপত্তা জোরদার। বন্যার পর কার্যকর পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, পর্যাপ্ত ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে সরকার। করোনায় একদিনে ৩৭ মৃত্যু, স্বাস্থ্য খাতের কোনো দুর্নীতিবাজ পার পাবে না, মন্ত্রীর হুঁশিয়ারি, অধিদপ্তরের রদবদল। ঈদ সামনে রেখে শপিং মলে ক্রেতা নেই, ব্যবসায়ীরা হতাশ, দূরপাল্লার বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনায় থেমে আছে দুর্নীতি মামলার বিচার কাজ, নিয়মিত বেঞ্চ চালু হলে নিষ্পত্তির উদ্যোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশ হচ্ছে প্রযুক্তি নির্ভর, 50তম জন্মদিনে ভার্চুয়াল আয়োজন। জঙ্গি হামলার আশঙ্কায় সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এরই মধ্যে ইউনিট প্রধানদের সতর্ক করে চিঠিও পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS কথিত বেঙ্গল উলায়েত ঘোষণার উদ্যোগ নিয়েছে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এর পরপরই আগাম সতর্কতা হিসেবে বিমানবন্দর, পুলিশের স্থাপনা, দূতাবাস, মসজিদ, মন্দির সহ সব উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। জঙ্গিদের অপতৎপরতা থেমে নেই, আবারও হামলার পরিকল্পনার তথ্য পুলিশের হাতে। এর প্রেক্ষিতে গত 19 জুলাই ইউনিট প্রধানদের সতর্ক থাকতে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠিতে সকাল 6টা থেকে 8টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে পুলিশ সদস্য, পুলিশের স্থাপনা, যানবাহন, বিমানবন্দর, দূতাবাস, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও মিয়ানমার বা এসব দেশের স্থাপনা ও ব্যক্তি এবং শিয়া ও আহমদিয়া মসজিদ, মাজার কেন্দ্রিক মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডার কথা বলা হয়েছে। হামলাকারীর সম্ভাব্য বয়স হবে 15 থেকে 30 বছর। হাতে তৈরি টাইম বোমা কিংবা রিমোট কন্ট্রোল গ্রেনেড, বোমা, ক্ষুদ্রাস্ত্র, ছুরি, চাপাতি দিয়ে হামলা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান। বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জাতীয় পরিস্থিতির কারণে জঙ্গিবাদের যে অবস্থা বিশ্বব্যাপী, তাতে আমাদের আত্মতুষ্টিতে না ভোগে সকলকে সতর্ক থাকতে হবে। পুলিশ সদর দপ্তর বলছে, শোকের মাস আগস্ট ও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে এরই মধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতীতে উৎসব কেন্দ্রিক হামলার ঘটনা ঘটেছে, এটি আমাদের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ পুলিশ জাতীয় গুরুত্বপূর্ণ উৎসব এবং অনুষ্ঠানের আগে সকল ইউনিটকে, সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে এবং বাড়তি সতর্কতার জন্য পরামর্শ দেয়, নির্দেশনা দেয় এবং এবারও আমরা সেটি করেছি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে শহর ও শহরতলি এলাকার ভাড়াটেদের তথ্য সংগ্রহ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসা ও এতিমখানার উপরও নজরদারি বাড়ানো হয়েছে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বন্যা শেষে কার্যকর পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বস্ত করেছেন পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে থাকবে সরকার। মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনা ও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব JU জুবাইরের রিপোর্ট। ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল, তৃতীয় দফা বন্যার কবলে দেশের বিভিন্ন এলাকা। তাই চলমান বন্যা পরবর্তী কার্যকর পুনর্বাসন কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে বন্যা নিয়ে আলোচনায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, যথাসময়ে পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষকে সরকার সার্বিক সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিছে, যত রকমের সাহায্য সহযোগিতা মানুষের দরকার সবগুলো করতে হবে। বিশেষ করে কোভিডের সময় এই জাতীয় বন্যা তার একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং অলরেডি প্রত্যেকটা মন্ত্রণালয় যারা যারা ফিল্ড লেভেলে, ইউনিয়ন লেভেল পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন তারা অবশ্যই তাদের ওইখানে থাকবেন। রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলো যেন খুব ভালো হয়, মানে খুব এফেক্টিভলি হয়, টাইমলি হয়, সেইটার ব্যাপারে মন্ত্রিসভা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনালি ইউনিয়নের প্রতি ইমফেসিস দিতে বলছেন। সচিব জানান, যথাযথ ত্রাণ তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জোর দিয়েছেন রূপা আমন ধান উৎপাদন বৃদ্ধির উপর। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ইনস্ট্রাকশন দিয়েছেন যে রূপা আমন, যেটাকে টি আমন বলি আমরা, সেটা যেন আমরা খুব অ্যাটেন্টিভ থাকি এবং সেটার পুরো সুযোগটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, তাহলে এবার আমাদের বোরোতে যেরকম একটা এক্সেস প্রোডাকশন হয়ে গেছে, তো এটা আশা করা যাচ্ছে আমন বা টি আমন দুটো মিলে আমাদের প্রোডাক্টিভিটি ইনশাল্লাহ ভালো হলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা বড় একটা হাতিয়ার হবে যে খাদ্যদ্রব্যে আমরা স্বয়ংসম্পূর্ণ আছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেও দিয়েছেন আমাদেরকে যে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে ওই এলাকাতে সেগুলোতেও লোকজন যেন আশ্রয় নিতে পারে। বৈঠকে মাদ্রাসার আধুনিকায়ন সহ গবেষণামূলক কার্যক্রম বাড়ানোর নির্দেশনা রেখে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটাতে 29টি ধারা আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, এবং সেই মধ্যে উল্লেখীয় ধারা ছিল যে কিভাবে বোর্ডটা প্রতিষ্ঠা করা হবে, তারপরে পরিচালনা এবং প্রশাসনটা কেমন হবে। যে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতির বিস্তারিত খবর থাকছে সংবাদের পরের অংশে। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনব্যাপী ঢাকা ইয়ুথ ক্যাপিটালের ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। The COVID-19 crisis is a watershed event. Its aftermath could see a paradigm shift in restructuring of the global economic order in various means. Bangladesh has already announced a $12.1 billion package for vulnerable segments of the population, business, agriculture, which is 3.7% of our GDP. COVID-19 has shown that we must cherish the vitality of the youth. It has been observed that people live in cherishing natural environment are fighting its pandemic better. Hence, we must work together to uphold basic features of the environment in our everyday life. প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শ্রম নির্ভরতা কাটিয়ে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। জয়ের 50তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 2025 সালের মধ্যে সকল ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছাবে বলে এই সময় জানান প্রতিমন্ত্রী। ইবনে নূর শাওনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের কঠিন কালে 1971 সালের 27 জুলাই জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার জন্মদিন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজন করে অনারেবল আইসিটি অ্যাডভাইজার্স ক্যারিয়ার অ্যান্ড ডিজিটাল বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনা। আমাদের মাননীয় আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয়ের কর্মজীবন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে আলোচনা সভায় সবাইকে স্বাগতম। আলোচনায় অংশ নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এরই মধ্যে আইসিটি পণ্য ও সেবা রপ্তানি $1 বিলিয়ন ছাড়িয়েছে। আগামী 25 সালের মধ্যে আমরা আশা করছি যে আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিস সেক্টর থেকে আমরা $5 বিলিয়ন রপ্তানি আয় করতে পারব। বর্তমান সরকারের সময়ে আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরির সুফল এখন পাচ্ছে দেশের মানুষ। এই নীতিগত সহযোগিতার ফলেই কিন্তু একদিকে যেরকম লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অপরদিকে কিন্তু আমরা একটি আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারছি। আগামী কয়েক বছরে আইসিটি খাতে ব্যাপক কর্মসংস্থান হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব NM জিয়াউল আলম।
মাননীয় উপদেষ্টা যথার্থই বলেছেন যে আমাদের অন্যতম জয় বাংলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। পরে সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। মডেল হিসাবে পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আপনি সেই তৌফিক দান করুন। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের 142তম দিনে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 26 জনই পুরুষ। আর 12,659 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত আরও 2,965 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে 2,26,225 জন। মোট মৃত্যু হয়েছে 2,965 জনের, আর সুস্থ 1,25,684 জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 2,332 জন এবং নারী 633 জন। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.31%, আর সুস্থতার হার 55.56%। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,772 জন এবং 24 ঘন্টা শনাক্তের হার 21.56%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2,26,225 জন। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,965 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব অনেক বেশি, তবে কোনো অন্যায়কারী পার পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক বলেন, মহামারী সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ। এদিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে 28 কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য খাতের নানা দিক তুলে ধরেন মন্ত্রী। বলেন, স্বাস্থ্য খাতে বাইরের হস্তক্ষেপ বেশি হওয়ায় স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না, তবে যেখানে অন্যায় হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। এটা কমাতে হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো এবং যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, তাহলে পরে আমরা কাজ আরো ভালো করব। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক। এ সময় তিনি মহামারী সামাল দেয়াই গুরুত্বপূর্ণ বলে মত দেন। আমার প্রায়োরিটি প্রথমেই হচ্ছে গিয়ে মহামারীকে সামাল দেয়া। আগে তো বাঁচি, আমাদের সবার লক্ষ্যই একটা, সেটা হচ্ছে যে এই মহামারীকে বা অতিমারীকে অতিক্রম করা বা এটাকে জয় করা। তো সেটার ক্ষেত্রে আমরা সবার সাথে যোগাযোগ করব, লিয়াজও করব। এদিকে পরিবারের সদস্যের করোনা সংক্রমণের ভুল রিপোর্ট দেয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। একটা ল্যাবেট এবং একটা আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই দুইটা রিপোর্ট, এটাও কিন্তু আমি বললাম আজকে যে আমি এইমাত্র পেয়েছি। আমি এটা নিয়েও কমপ্লেন করতে চাই। আজকে এই স্বাস্থ্য অধিদপ্তরের এই যে অবস্থাটা, এই পরিস্থিতি কিভাবে আপনারা সমাধান করবেন? এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের 28 কর্মকর্তাকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 28 জনের মধ্যে 19 জনকেই বসুন্ধরা কনভেনশন সেন্টারের আইসোলেশন কেন্দ্র থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসার চাহিদা বিবেচনা করেই এমন পদায়ন করা হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের। এগুলো কোনো শাস্তিমূলক বিষয় না, এগুলো আমাদের যেখানে চিকিৎসকের চাহিদা বেশি সেখানেই তাদেরকে পদায়ন করা হয়েছে এবং যেখানে চাহিদা কম সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানীর শপিং মল মার্কেটে ক্রেতা সমাগম কম। করোনার কারণে এমন পরিস্থিতি বলে জানান ব্যবসায়ীরা। বেচাকেনায় খরচও উঠবে না বলে আশঙ্কা তাদের। আর ক্রেতারা বলছেন, আয়ে টান পড়েছে, তাই কেনাকাটা সীমিত। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। ঈদ পার্বণে রাজধানী নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেট থাকে জমজমাট। এখানে এবার ভিন্ন চিত্র, ক্রেতার আশায় অপেক্ষমান দোকানিরা। করোনা পরিস্থিতিতে এবছর বেচা বিক্রিতে মন্দা চলছে বলে জানান ব্যবসায়ীরা। অন্য বছর এই সময়তে প্রচুর লোক থাকে, বেচা কিনাও বেশি থাকে, এখন আর সেরকম নাই। গতবারের তুলনায় একটু বেচাকেনা একটু কম। কর্মচারীর বেতন, দোকানের ভাড়া মিটিয়ে খরচ উঠবে কিনা তা নিয়ে দোকান মালিকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। বেচাকিনি না থাকার কারণে বেতন বোনাসটা দেওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। বর্তমান যে পরিস্থিতি খুবই নাজুক অবস্থা আর কি। এখন আমাদের স্টাফ পেমেন্ট আছে, আমাদের নিজের খরচ আছে, দোকানের ভাড়া আছে। মাহাজন ইনকাম করে 2 টাকা, আমরা ওখানে 1 টাকা পাবো বা 8 আনা পাবো, কিন্তু মাহাজন ইনকাম না করার কারণে সাথে আমরা এখন ওটার আঘাত আমরা পাচ্ছি।
করোনা সংক্রমণের মধ্যেও কেনাকাটায় এসেছেন কিছু মানুষ। একদম যা না হইলেই না, ফ্যামিলির জন্য ওইগুলোই শপিং করার জন্য আসছে। টাকা পয়সা নিয়ে একটু হিমশিমের ভিতরে আসছি, এই কারণে বাচ্চাদের চাহিদাও পূরণ করতে পারতেছে না, নিজেদের ইচ্ছাও পূরণ করতে পারতেছে। আয় রোজগার কম বলে কেনাকাটাও সীমিত জানালেন ক্রেতারা। ছোট বোন ওদের জন্য কিছু নিয়ে যাচ্ছি, নিজেদের জন্য কেনাকাটা করছি না বললেই হয়। করোনার জন্যই আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য খারাপ। ঈদের আগে হয়তো বেচা কেনা বাড়বে, এমন আশায় বুক বেঁধে আছেন ব্যবসায়ীরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদযাত্রায় দূরপাল্লার বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, কেবল শারীরিক দূরত্বের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যাত্রীদের এমন অভিযোগ থাকলেও অস্বীকার করেছে বাস কর্তৃপক্ষ। মিনালা দিবার আরেকটি রিপোর্ট। রাজধানীর গাবতলীতে দূরপাল্লার বাস কাউন্টার। করোনা সংক্রমণের প্রভাবে এবছর যাত্রী সংখ্যা কিছুটা কম হলেও ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, বাসে ওঠার সময় কোনো জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে না, এমনকি বাসের সিটেও জীবাণুনাশক ছিটানো হচ্ছে না বলে সন্দেহ তাদের। ডাবল সিট একজনের করে দিয়েছে, এতটুকু গাড়ির নিয়ন্ত্রণ, কিন্তু কোনো স্যাভলন ট্যাবলন আদার্স কোনো কিছু এখনো দিয়েছেন আর না, কোনো কিছুই মানা হয়নি। নিজের থেকে যতটুকু সচেতনতা অবলম্বন করা যায় এটুকুই, গাড়ির তরফ থেকে কোনো কিছুই মেনটেন করা হয়নি। এদিকে বাস কর্তৃপক্ষের দাবি, বিধি মেনে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছেন। স্বাস্থ্য যদি মানার জন্য হ্যান্ড স্যানিটাইজার আছে, এইগুলোই আছে যেগুলো ব্যবহার হচ্ছে, সেইগুলো স্যাভলন দিচ্ছি, হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি এবং যাদের মাস্ক আছে তাদেরকে আমরা গাড়িতে উঠাচ্ছি। ঈদ যাত্রার এই সময়ে দূরপাল্লার বাসে কর্তৃপক্ষের নজরদারি দাবি করছেন যাত্রীরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে থেমে আছে দুর্নীতির মামলার বিচার কাজ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ 2168টি মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন। ভার্চুয়াল কোর্টে গুরুত্বপূর্ণ মামলার জামিন শুনানি হলেও করোনায় প্রায় 4 মাস ধরে থমকে আছে এসব মামলার বিচার প্রক্রিয়া। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, নিয়মিত আদালত চালু হলে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। শাকের আরজু রিপোর্ট। ক্যাসিনো বিরোধী অভিযান সহ সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি গ্রেফতার আছেন। অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য ফাঁকি, অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বেশ কিছু মামলার তদন্ত শেষ পর্যায়ে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনের মামলার জামিন শুনানি হয়েছে উচ্চ আদালতে। উচ্চ আদালত বন্ধ প্রায় 4 মাস। ভার্চুয়ালি সীমিত পরিসরে চলছে জামিন শুনানি ও কিছু গুরুত্বপূর্ণ মামলার কাজ। তাই থমকে আছে দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া। উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 2168টি। এর মধ্যে হাইকোর্ট বিভাগে 1749টি মামলা, আর আপিল বিভাগে বিচারাধীন 428টি মামলা। হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির হার 6.2% এবং আপিল বিভাগে 2.10%। দুদকের এখন অনেকগুলি গুরুত্বপূর্ণ মামলা আছে, মানি লন্ডারিং এর মামলা আছে, ওই সাম্প্রতিক ক্যাসিনো বিরোধী যে আন্দোলনের যে মামলাগুলো হয়েছে, অবৈধ সম্পদের মামলা, মানি লন্ডারিং, সেগুলো পেন্ডিং। তবে রূপপুরের বালিশকাণ্ড ফার্মার্স ব্যাংক পর্দা কেলেঙ্কারির মামলার কিছু জামিন আবেদন শুনানি হয়েছে ভার্চুয়াল হাইকোর্টে। সেই সব মামলাগুলো জামিনে আসছিল, কিছু দেয়নি, কিছু দিয়েছে। যেগুলো দিয়েছে আমরা আপিল বিভাগে গিয়েছি, অনেকগুলো স্টে পেয়েছি, অনেকগুলো স্টে পাইনি। উচ্চ আদালতে বিচারাধীন আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড়পুকুরিয়া, গ্যাটকো ও নাইকো মামলা। খালেদা জিয়ার মামলা তো আপিল বিভাগে পেন্ডিং, 2টো মামলা আপিল বিভাগে পেন্ডিং, 1টি মামলা হাইকোর্টে পেন্ডিং। তারপরে আপনার ট্রায়ালে আছে গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া কোল মাইন। দুদকের এই আইনজীবী জানান, নিয়মিত বেঞ্চ চালু হলে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে কক্সবাজার সৈকতের বর্জ্য নিয়ে কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা, সাগরে টহল বাড়ানোর পরামর্শ।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিমান ভ্রমণের সময় বা গন্তব্যে পৌঁছেও একজন যাত্রী করোনা পজিটিভ হতে পারেন। তাই নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমান যাত্রা করা মানেই করোনা মুক্ত বলার সুযোগ নেই বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেন জানান, যাত্রাপথেও একজন যাত্রী আক্রান্ত হতে পারেন। তাই সার্টিফিকেটের চেয়ে কোয়ারেন্টিনে থাকাই ভালো সমাধান। জসিম জুয়েলের রিপোর্ট। বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের শরীরে করোনা শনাক্ত হওয়ায় কিছুদিনের জন্য সেদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইতালি। এ নিয়ে যখন নানা আলোচনা, তখন বিদেশ ভ্রমণে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। তবে সার্টিফিকেট থাকলেই যে তিনি করোনা মুক্ত তা বলার সুযোগ নেই। আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন বলেন, যারা ভ্রমণ করছেন তারা এয়ারপোর্ট কিংবা বিমানের ভেতরেও আক্রান্ত হতে পারেন। যদি একজন যাত্রী সত্যি পরীক্ষা করে সত্যিকারের সার্টিফিকেট নিয়েও যদি বিমান যাত্রা করেন এবং যেখানে তিনি গন্তব্যে পৌঁছলেন সেখানে পরীক্ষা করার পরে তার করোনা পজিটিভ হতে পারে, টেস্ট করার পর মুহূর্তে তিনি সংক্রমিত হতে পারেন এবং গন্তব্যের বিমানবন্দরে গেলে বা সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মধ্যে লক্ষণ প্রকাশিত হতে পারে। এই বিশেষজ্ঞের মতে, বিদেশ থেকে আগত যাত্রীদের সঙ্গে বৈরী আচরণ না করে বরং তাদের কোয়ারেন্টাইনে রাখাই সবচেয়ে ভালো ব্যবস্থা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করবার পরেই নিশ্চিত করে বলা যায় 14 দিন পরে তার মধ্যে করোনা আছে কি নেই। কাজেই এই বিমানবন্দরে এটা টেস্টে পজিটিভ পাওয়াটা কোনো বিচিত্র কিছু না এবং সেই কারণে কাউকে দোষী করা, ফ্লাইট বন্ধ করা, এটা কিন্তু আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি 2005 অনুমোদন করে না। বৈশ্বিক মহামারীর এই কঠিন সময়ে কোনো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা অনুচিত বলেই মনে করেন এই বিশেষজ্ঞ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভার সহ চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুর সড়ক বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশ দেন মন্ত্রী। যানজট এড়াতে এবং সড়ক পরিষ্কার রাখতে ইতিমধ্যেই আমি ফ্লাইওভার সহ অন্যান্য সড়ক উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আর সাসেক 1 এবং বিআরটি প্রকল্পের কাজও কয়দিন বন্ধ রেখে আপনারা অফিসিয়াল বা অন্যান্য কাজ করবেন। ঈদের আগে 3 দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার উদাসীন অভিযোগ করে অবিলম্বে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি। মোকাবেলায় সরকার যেমন একেবারেই ব্যর্থ, চরম উদাসীনতা, অবহেলা ও দুর্নীতির কারণে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ঠিক তেমনি বন্যার বিষয়ে সরকারের নীরবতা, নিষ্ক্রিয়তা মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জে পানি কিছুটা কমেছে, তবে খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সংকট সহ নানা দুর্ভোগে বানবাসীরা। অনেক স্থানে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গাইবান্ধার নদ নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি নেমে যায়নি। দুর্গত এলাকার মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। ফলে গবাদি পশুর খাদ্য, খাবার, পয় নিষ্কাশনের সমস্যা আরও চরম আকার ধারণ করেছে। সিরাজগঞ্জে মাসব্যাপী দীর্ঘস্থায়ী বন্যায় মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই পানি বাড়তে থাকায় জেলার বন্যা দুর্গত 5টি উপজেলার মানুষের বেড়েছে আরও দুর্ভোগ। প্রায় 3.5 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাব। মানুষের বাড়তে একটু ছাপড়া উঠে লইছি। কত কত বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, মাজা পানির মধ্যেও মাছা বইতে আছে। গ্রামের রাস্তাঘাট, হসপিটাল সব তলায় গেছে। টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়। 11টি উপজেলার 558টি গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4.5 লাখ মানুষ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মানুষের ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও গ্রামীণ সড়কগুলো এখনও ডুবে আছে। ত্রাণ ও খাবার না পাওয়ার অভিযোগ গ্রামবাসীদের। গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কালিয়াকৈর উপজেলার 3টি ইউনিয়নের 85টি গ্রাম প্লাবিত হয়েছে। অনেক স্থানে ফসল ও সবজি ক্ষেত, মাছের পুকুর সহ গ্রামের রাস্তাঘাট তলিয়ে গেছে।
শরীয়তপুরে শুরু হয়েছে নদী ভাঙন। জাজিরা উপজেলার বড়কান্দি, পূর্ব নাওডোবা ও কুন্ডেরচর ইউনিয়নে পদ্মার ভাঙনের শিকার হয়েছে ৩০ পরিবার। ভেতরগঞ্জের উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন বাজার ও চরভাঙা ইউনিয়নেও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ওপরে। নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। টঙ্গীবাড়ি ঢাকা সড়কের লৌহজংয়ের মালির অঙ্ক এলাকায় পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন বর্জ্য এবং জলজ প্রাণীর দেহাবশেষ ভেসে আসার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি ২৯ জুলাই রিপোর্ট দেবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জানান, রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর সাগরে টহল বাড়ানোর পরামর্শ পরিবেশবাদী সংগঠনগুলোর। মফিউর রহমানের রিপোর্ট। করোনা মহামারী থামিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের কোলাহল। এরই মাঝে গেল কয়েকদিন আগে দরিয়ানগর, হিমছড়ি, লাবণী ও কলাতলি পয়েন্ট সহ ১০ কিলোমিটার সাগর তীরে বিভিন্ন বর্জ্য ভেসে আসে। এসব বর্জ্যের মধ্যে রয়েছে নানা প্রকার প্লাস্টিক ও ইলেকট্রনিক্স বর্জ্য। এছাড়াও ভেসে আসে মাছ ধরা জাল। অনেক মরা কচ্ছপও ছিল জালে পেঁচানো অবস্থায়। পরিবেশ সংগঠনগুলো বলছে, সাগরে চলাচলকারী জাহাজ থেকে এসব বর্জ্য আসতে পারে। এসব আবর্জনার ফলে সাগরের বাস্তুসংস্থান হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। আন্তর্জাতিক যে আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু কোনো জাহাজ বা মাছ ধরা ট্রলার থেকে কোনো ধরনের বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করা যায় না। সমুদ্র অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল দেখার জন্য পরিবেশ অধিদপ্তরকে শক্তিশালী করা প্রয়োজন। এই ঘটনায় ৭ সদস্যের একটি কমিটি করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। কমিটি বের হয়ে আসবে, রিপোর্টের জন্যই আমরা অপেক্ষা করতেছি, কারণ কিছু স্পেশালাইজ প্রতিষ্ঠানে কর্মকর্তাদেরকে এখানে ইনভলভ করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, কমিটির রিপোর্ট পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে এই বর্জ্য আসা বন্ধ করা যায় এই বিষয়ে তারা এই তদন্ত টিম রিপোর্টে পেশ করবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। সৈকতের পরিবেশ ঠিক রাখতে পর্যটক সহ সকলে সহযোগিতাও চান মন্ত্রী। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক, অবকাঠামো, নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সোনালী অধ্যায় চলছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। বাংলাদেশ রেলওয়েকে 10টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন হস্তান্তর উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন ভারতের মন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ইঞ্জিনগুলো গ্রহণ করেন। এই সময় করোনায় দ্বিপাক্ষিক সহযোগিতার গতি হ্রাস না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন ডক্টর জয়শঙ্কর। মানুষের সেবায় এবং দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হন প্রধানমন্ত্রী। করোনা মহামারীতে মানুষের পাশে থাকায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় ছেলের সজীব ওয়াজেদ জয়কে জন্মদিনের শুভেচ্ছাও জানান। অনুষ্ঠানে করোনায় কাজ করায় পুরস্কৃত করা হয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের। পরে জয়ের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল হয়। সেই সাথে আজকে জয়ের জন্মদিন, জয়ের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা। এবং বিভিন্ন কাজ করে এবং অসুস্থ মানুষ, করোনা ভাইরাসে অসুস্থ মানুষকে সাহায্য করে স্বেচ্ছাসেবক লীগ একটা দৃষ্টান্ত স্থাপন করে। এভাবে জনগণের সেবা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মুজিব শতবর্ষ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকীর শুভেচ্ছা স্মারক হিসেবে পূর্ত ভবন চত্বরে বৃক্ষরোপণ করা হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। একটি নাগলিঙ্গম, একটি অশোক ও একটি আমলকি চারা এ সময় রোপণ করা হয়। বছরব্যাপী অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আর বিরতির পর যা থাকবে: সাভারে বন বিভাগের জমি উদ্ধারের সময় দখলদারদের হামলা, সহকারী সংরক্ষক সহ কয়েকজন আহত।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। ঢাকার ধামরায়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় 5 জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে ধুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান পলাশ, নুরুল হুদা, আব্দুর রশিদ, রাসেল ও আব্দুল হাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করে তারা। গ্রেফতার জঙ্গিদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কন্টেন্ট সহ মোবাইল জব্দ করা হয়। সাভারে বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে দখলদারদের মারধরে আহত হয়েছেন সহকারী বন সংরক্ষক সহ আরো কয়েকজন কর্মী। ঘটনার পর সাভার মডেল থানার মামলা করেছে বন বিভাগ। সাভার থেকে কামরুজ্জামানের তথ্য ও ছবিতে রত্না জামানের রিপোর্ট। সোমবার দুপুরে সাভার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের জমি উদ্ধারে যায় সহকারী বন সংরক্ষক সাজেদুল আলমের নেতৃত্বে একটি দল। এ সময় জমির দখলদাররা তাদের উপর হামলা চালায়। আহত হন সাজেদুল আলম সহ বন বিভাগের কয়েকজন কর্মী। এলাকাবাসী জানায়, বন বিভাগের জায়গায় গাছ লাগালে একটি অবৈধ দখলদার চক্র সব কেটে ফেলে। চারা রোপণ করলো, সেই চারা রোপণ একদল ভূমিদস্যু তারা কোটো বর্ষ পইলা তারা আইসা তারা সেই গাছগুলো সমস্ত কাইটা তছনছ করে ফেলে। বেকু লাগাইছে, 4-5টা বেকু লাগাইছে, লাগাইয়া সেই কিনা ওই মাটি কাইটা ঘর বাড়ি কইরা মানে সরকারি গাছপালা লুটপাট করতেছে। কর্মকর্তারা জানান, সাভার ছোট কালিয়াকৈর মৌজায় বন বিভাগের জমি উদ্ধারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। অভিযানের কয়েকদিন পরই আবার জমি বেদখল হয়ে যায়। জবরদখল উচ্ছেদ করার জন্য কিন্তু আমাদের জনাব সহকারী বন সাজেদুল আলম তাকে জবরদখলকারীরা পিটে অতর্কিত হামলা করে মেরে ফেলার মতো করে মাথা ভিড়িয়ে দিচ্ছে। ভূমিদস্যুদের সাথে আমাদের সাথে একটা সংঘর্ষ হয়, প্রায় সংঘর্ষ বাড়ছে। আমি এই পর্যন্ত প্রায় 13 বার অপারেশন করলাম। এই এক অবস্থায় অপারেশন করে যাই, পরবর্তী সময় তারা আবার কার্যক্রম শুরু করে দেয়। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। ক্রেতা কম, তাই হতাশ রাজধানীর গাবতলী পশুর হাটের বিক্রেতারা। অনলাইন পদ্ধতিতে কোরবানির পশু বিক্রি বেড়েছে বলে হাটের বিক্রি নিয়ে সংশয়ে অধিকাংশ ব্যবসায়ী। এদিকে ইজারাদার প্রতিষ্ঠান বলছে, হাটের আসল চিত্র বোঝা যাবে আরও 2 দিন পর। মেহেদী হাসানের রিপোর্ট। ঝিনাইদহের সুমন 2 বছর লালন পালন করেছেন গরু দুটি। আশা ছিল রাজধানীর হাটে 20 থেকে 25 লাখ টাকা বিক্রি করতে পারবেন। গাবতলীতে এবার ক্রেতা কম, তাই একটি বিক্রি করেছেন 8 লাখ টাকায়। সমস্যা নাই, এখন লস হলেও বেচতে হবে, লাভ হলেও বেচতে হবে, নিয়ে আসছি বেচতে তো হবেই। গ্রাম থেকে অনলাইনে গরু বিক্রির সুযোগ থাকলেও সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেক কৃষক খামারির। তাই কষ্ট করে রাজধানীতে এসেছেন। এখনকার পরিস্থিতি তাদের হতাশ করেছে। লাভ বেশি হবে, অনলাইনে বেচার কেমন কি বলার পর নিল না, এরকমটি সমস্যার কারণে ওরা হাটে যায় কম হোক বেশি হোক বেশি বেচতে হবে, বিক্রি করতে আসছে। করোনার জন্য গরুও কম, কাস্টমারও কম, বুঝছেন, আমাদের তো লস হবে এবার। এদিকে অনেক ক্রেতা অনলাইনে ভরসা করতে পারেননি। হাটে এসে তারাও হতাশার কথাই জানালেন। অনলাইনের থেকে আমি মনে করি যে আমি দেখে শুনে গরু কিনবো, সেটাই ভালো। আমার টার্গেট টার্গেট দ্বিগুণ দাম, গরুর দাম চাইতে আছে, তো কিনবো কিভাবে? ইউটিউবে দেখলাম যে লাস্টে গাবতলী গরুর বাজার একবারে কম, কিন্তু আইসা তো দেখি যে অন্যরকম। বাচ্চা গরু লাস্টে 50,000 টাকা কিনা যায় না। ইজারাদার বলছেন, এখনই হতাশ হওয়ার কিছু নেই। এটা বেশি জমবে তো রাখার জায়গা নাই, এই জন্য হয়তো ওরা আসতেছে না। ওই ঈদের 3 দিন বা 2 দিন আগে চাপটা পড়বে বড় হয়। বরাবরের মতো চুরি ছিনতাই, জাল টাকা প্রতিরোধ সহ হাটের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন হাট আয়োজকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সূচি তৈরি করেছিল 1 সপ্তাহের জন্য। তবে খেলোয়াড়দের আগ্রহে সেটি বাড়ানো হয়েছে আরও 2 দিন। অনুশীলনের এই সুবিধা ঈদের পরও অব্যাহত রাখবে বিসিবি, এমনই আশা ডানহাতি ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের।
4 মাস পরে আমরা মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ পেলাম এবং প্র্যাকটিস করেছি। বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে, কারণ আমরা ইনডোরে করেছি বা বাইরে যেখানেই করি, আসলে মাঠের প্র্যাকটিসটা, মিরপুরের প্র্যাকটিসটা এটা আসলে স্পেশাল এবং কষ্ট হয়েছে অনেকদিন পরে। তো আশা করি এভাবে কন্টিনিউ করবো, ঈদের আগে যতটুকু করতে পারি, এরপর ঈদের পরে তো কন্টিনিউয়াসলি করতে থাকবো। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনায় নিরাপত্তা জোরদার। বন্যার পর কার্যকর পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, পর্যাপ্ত ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে সরকার। করোনায় একদিনে 37 মৃত্যু, স্বাস্থ্য খাতের কোনো দুর্নীতিবাজ পার পাবে না, মন্ত্রীর হুঁশিয়ারি, অধিদপ্তরের রদবদল। ঈদ সামনে রেখে শপিং মলে ক্রেতা নেই, ব্যবসায়ীরা হতাশ, দূরপাল্লার বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনায় থেমে আছে দুর্নীতি মামলার বিচার কাজ, নিয়মিত বেঞ্চ চালু হলে নিষ্পত্তির উদ্যোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।